আচ্ছা, এই যে একটা সাধারণ আলু আমরা প্রায় প্রতিদিন খাই। যদি আমি বলি এই সাধারণ আলু একটা দেশের মানুষকে প্রায় শেষ করে দিয়েছিল, শুধু তাই না, আমরা যে বয়কট শব্দটা ব্যবহার করি, সেই শব্দটা এই আলুর কারণেই তৈরি হয়েছিল। আজ আমরা পৃথিবীর রঙে ইতিহাসের এক কালো অধ্যায়ে ডুব দেব। এটা শুধু আলুর গল্প নয়, এটা হলো আয়ারল্যান্ডের সেই না বলা কান্না, শাসকের চরম অবহেলা আর এক অবিশ্বাস্য প্রতিবাদের গল্প। চলুন শুরু করা যাক। আমরা সবাই কম বেশি আয়ারল্যান্ডের নাম শুনেছি। আর এই আইরিশদের প্রধান খাবার ছিল আলু। একদম আমাদের যেমন ভাত, ওদের তেমন আলু। কিন্তু এই আলু একবার তাদের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ালো। আমরা অনেকেই 1845 সালের বড় দুর্ভিক্ষ বা গ্রেট ফ্যামিনের কথা জানি। কিন্তু আমি আজ আপনাদেরকে তারও 100 বছর আগের, অর্থাৎ 1740 সালের এক দুর্ভিক্ষের কথা বলবো, যা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর যে আইরিশরা এই বছরটাকে বলতো হত্যাকাণ্ডের বছর। সে বছর আয়ারল্যান্ডের আবহাওয়া হঠাৎ করে যেন পাগল হয়ে গেল। প্রথমে ভয়াবহ বৃষ্টি, আর তারপরই এলো হাড় কাঁপানো ঠান্ডা। ইতিহাসবিদরা একে বলেন দ্য গ্রেট ফ্রস্ট। এটা ছিল সেই শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর শীত। ঠান্ডা এতটাই তীব্র ছিল যে আয়ারল্যান্ডের দীর্ঘতম নদী শ্যানন পুরোপুরি বরফ হয়ে গিয়েছিল। এমন ঘটনা এরপর আর কখনো ঘটেনি। মানুষ ঘর গরম রাখার জ্বালানি পর্যন্ত পাচ্ছিল না। শীতে জমেই মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। কিন্তু আসল ভয়াবহতা প্রকাশ পেল ফেব্রুয়ারিতে, যখন বরফ গলতে শুরু করলো। দেখা গেল মাটির নিচে থাকা দেশের প্রধান ফসল, অর্থাৎ সমস্ত আলু, পচে কাদা হয়ে গেছে। শুধু সেই বছরের খাবারই নয়, পরের বছর চাষ করার জন্য যে বীজ আলু রাখা ছিল, সেগুলো ধ্বংস হয়ে গেল। অর্থাৎ সামনে ফসল ফলানোরও কোনো পথ খোলা নেই। আর সবচেয়ে মর্মান্তিক আর লজ্জার বিষয় কি ছিল জানেন? এই একই সময়ে ইংল্যান্ড বা স্কটল্যান্ডে কিন্তু কোনো দুর্ভিক্ষ ছিল না। আয়ারল্যান্ড তখন ব্রিটিশ সাম্রাজ্যের অংশ। কিন্তু দেশের মানুষ যখন না খেয়ে মরছে, তখন ব্রিটিশরা ব্যস্ত ছিল স্পেনে যুদ্ধ করতে। আর সেই ব্রিটিশ সৈন্যদের খাওয়ানোর জন্য আয়ারল্যান্ড থেকে জাহাজ বোঝাই করে মাখন, গরুর মাংস, বার্লির মতো দামি খাবার পাঠানো হচ্ছিল। দেশের মানুষ না খেয়ে মরছে, আর তাদের খাবার চলে যাচ্ছে অন্য দেশে। একবার ভাবুন তো সেই মানুষগুলোর কথা। ঘরে খাবার নেই, জমানো টাকা পয়সাও নেই। প্রথমে তারা কম খাওয়া শুরু করলো, তারপর এমন জিনিসও খেতে শুরু করলো যা আমরা মুখে দেওয়ার কথাও ভাবতে পারি না। যেমন পচা আলু, নষ্ট দুধ, এমনকি জঙ্গলি ঘাস পাতা। শুধু একটাই চিন্তা, কোনোভাবে বেঁচে থাকতে হবে। এসব অস্বাস্থ্যকর খাবার খেয়ে দেশ জুড়ে ভয়ঙ্কর সব রোগ ছড়িয়ে পড়ল। প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছিল যে তাদের ঠিকমতো কবর দেওয়ারও ব্যবস্থা ছিল না। পেটে দায়ে মানুষ চুরি ডাকাতি করতে শুরু করলো। সামান্য খাবার চুরির অপরাধে জেলগুলো ভরে গেল। অনেককে শাস্তি হিসেবে দেশ থেকে বের করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হলো। আপনারা হয়তো ভাবছেন সরকার তখন কি করছিল? সত্যি বলতে কিছুই না। কিছু ভালো মনের ধনী মানুষ আর চার্চের লোকেরা নিজেদের চেষ্টায় সামান্য কিছু সাহায্য করছিল, কিন্তু তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। অবশেষে প্রায় 2 বছর পর আবহাওয়া ঠিক হলো। বাইরে থেকে খাবার বোঝাই জাহাজ এসে পৌঁছালো এবং ধীরে ধীরে সেই ভয়ঙ্কর সময়টা শেষ হলো। কিন্তু ততদিনে প্রায় 4 লক্ষ মানুষ মারা যায়, যা ছিল সেই দেশের মোট জনসংখ্যার প্রায় 15%। গল্পটা কিন্তু এখানেই শেষ না। এর অনেক বছর পর 1879 সালে আয়ারল্যান্ডে আবার দুর্ভিক্ষ দেখা দিল। তবে এবার আগের মতো ভয়ঙ্কর অবস্থা হয়নি। এবার রেল যোগাযোগ অনেক ভালো ছিল, তাই দেশের অন্য প্রান্ত থেকে দ্রুত সাহায্য পাঠানো সম্ভব হয়েছে। তাছাড়া আমেরিকা থেকে আইরিশরা সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকা প্রায় $2 লক্ষ চাঁদা তুলেছিল। এমনকি 1880 সালের মার্চ মাসে আমেরিকার নৌবাহিনীর জাহাজ ইউএসএস কনস্টেলেশন প্রায় 3300 ব্যারেল খাবার আর কাপড় নিয়ে আয়ারল্যান্ডে পৌঁছেছিল। তাই এবার মৃত্যুর হার ছিল অনেক কম। কিন্তু এই দুর্ভিক্ষ জন্ম দিয়েছিল এক ঐতিহাসিক প্রতিবাদের। সে সময় আয়ারল্যান্ডের প্রায় 97% জমির মালিক ছিল হাতে গোনা কিছু ব্রিটিশ বা অ্যাংলো আইরিশ জমিদার, আর আইরিশ কৃষকরা তাদের জমিতে ভাড়াটিয়া হিসেবে কাজ করত। তো এই দুর্ভিক্ষের সময় কৃষকরা জমির খাজনা দিতে পারছিল না। বেশিরভাগ জমির খাজনা মাফ করলেও একজন ছিলেন সাক্ষাৎ যমদূতের মতো। তার নাম ক্যাপ্টেন চার্চ বয়কট। এই ক্যাপ্টেন বয়কট ছিলেন একজন ভূমি ব্যবস্থাপক। সে এই বিপদের সময় খাজনা তো কমালোই না, উল্টো যারা টাকা দিতে পারছিল না তাদের সবাইকে নির্মমভাবে জমি থেকে উচ্ছেদ করা শুরু করলো। এই নিষ্ঠুরতায় অতিষ্ঠ হয়ে কৃষকরা একজোট হলো। আইরিশ নেতা মাইকেল ডেভিটের নেতৃত্বে তারা এক অভিনব প্রতিবাদের পথ বেছে নিল। তারা ক্যাপ্টেন বয়কটের বিরুদ্ধে কোনো মারামারি বা দাঙ্গা করলো না। তারা তাকে পুরোপুরি একঘরে করে দিল। তার জমিতে কোনো কৃষক কাজ করতে গেল না। তার বাড়ির কাজের লোক কাজ ছেড়ে দিল। দোকানদাররা তার কাছে জিনিস বিক্রি করা বন্ধ করে দিল। এমনকি ডাকপিয়নও তার বাড়িতে চিঠি বিলি করতে আসতো না। পুরো সমাজ মিলে তাকে অদৃশ্য করে দিল। এই সংগঠিত অসহযোগিতার মুখে ক্যাপ্টেন বয়কট এতটাই অসহায় হয়ে পড়লেন যে শেষ পর্যন্ত তাকে নিজের দেশ ছেড়ে পালাতে হলো।
আর সেই অত্যাচারী ক্যাপ্টেন চার্লস বয়কটের নাম থেকে জন্ম নিল ইতিহাসের অন্যতম শক্তিশালী একটি প্রতিবাদের ভাষা বয়কট। পৃথিবীর রং থেকে আজ এটুকুই। এই গল্পটি যদি আপনাদের মনে এতটুকু নাড়া দিয়ে থাকে, যদি আপনার ভাবনার রঙকে একটুও বদলে দেয়, তাহলে ভিডিওটি শেয়ার করে এই না বলা ইতিহাসটা সবার কাছে ছড়িয়ে দিন। আপনারাই আমাদের শক্তি। সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।